আজ 11ই মে 2026 সোমবার। অনেক দিন পর ঝটপট 10টা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা অতি গুরুত্বপূর্ণ কিছু খবর, যার মধ্যে থাকছে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বড় ঘোষণার খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড়সড় সাফল্যের খবর, ইরান যুদ্ধের আপডেট কিছু খবর সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনায় ভিন রাজ্যে হানা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে 3 জন অভিযুক্তকে। তবে এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত ছিলেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তাদের খোঁজ এখনও চলছে। এই হত্যাকাণ্ডের মাথা এখনও অধরা, তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। চন্দ্রনাথের হত্যাকাণ্ডে ধৃত 3 জনের মধ্যে 2 জনকে পাকড়াও করা হয়েছে বিহার থেকে, একজনকে ধরা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। সেক্ষেত্রে বাকি অভিযুক্তদের মধ্যে কেউ অন্য কোনো রাজ্যে পালিয়ে গিয়েছেন কিনা সেটাও তদন্তের আওতায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। যেভাবে চন্দ্রনাথকে হত্যা করা হয়েছে তাতে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে অন্তত 1-1.5 মাস আগে থেকেই এই খুনের ছক কষা হয়েছিল। তবে ধৃতদের গ্রেপ্তারির পরে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে খুনের আগে ঠিক কতদিন ধরে পরিকল্পনা চলেছিল, কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো, সেই সব বিষয়ে বিশদে তথ্য সংগ্রহের চেষ্টা হচ্ছে বলে সূত্রের খবর। গ্রেপ্তারির পর ইতিমধ্যেই ধৃতদের জেরাও শুরু করেছেন আধিকারিকেরা। ধৃতদের জেরা করে এই হত্যাকাণ্ডের মাথা পর্যন্ত পৌঁছতে চাইছে তদন্তকারী দল। চন্দ্রনাথ খুনের মাথা ধরা পড়লেই হত্যার কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। চন্দ্রনাথ হত্যার তদন্তে যে সিট গঠিত হয়েছে তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আধিকারিকেরাও আছেন। যে গাড়িটা খুনে ব্যবহার করা হয়েছিল সেটা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। ওই গাড়ি থেকে বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। সেই সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ শুরু হয় বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পেয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে উত্তরপ্রদেশ এবং বিহারে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। ওই অভিযানেই ধরা পড়েছেন 3 জন অভিযুক্ত। বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে ময়াঙ্করাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ সিংহকে। ধৃতদের 3 জনকেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ সোমবারই তাদের আদালতে পেশ করা হবে বলে জানা যায়। গত 6 মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটা 4 চাকার গাড়ি চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেই সময় দুপাশ থেকে 2টো বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তার গাড়ির চালককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়েছিল। তার গাড়ির চালক এখনো হাসপাতালে। জ্বালানির দাম বিশ্বজুড়ে বাড়তে থাকায় ইউরোপের কয়েকটা দেশ হরমুজ প্রণালী খোলা রাখার উদ্দেশ্যে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করতে পারে বলে খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় দেশগুলোকে আমেরিকা এবং ইসরায়েলের পদক্ষেপের প্রভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, তাদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা তাদের নিজেদের স্বার্থেরই ক্ষতি করবে। তাই বিভ্রান্ত হয়ে এই বিষয়ে ইউরোপের দেশগুলোর জড়ানো উচিত নয় বলে তিনি বলেছেন। তিনি আরও বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে তা শুধু অনৈতিক নয়, আন্তর্জাতিক আইন অনুযায়ীও অবৈধ। তাই ইউরোপীয় দেশগুলোকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে, জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিভাবে দেওয়া হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবারের এই বৈঠকে ছিলেন। শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গেই শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। রাজ্যে যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলোর সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও সেই সুবিধা পাবেন, তবে কারা পাবেন তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন মৃত বা ভারতীয় নন এমন কেউই এই প্রকল্পের সুবিধা পাবেন না। সোমবার শুভেন্দু অধিকারী বলেছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপরেই তিনি বলেছেন আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়েও আমরা বলেছি সে কথা, সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এরপরেই শুভেন্দু অধিকারী বলেছেন পোর্টালগুলো আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলেই। তার কথায় সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। বিধানসভা ভোটের আগে প্রচার পর্বে তৃণমূল বারবার দাবি করেছিল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বেই জানিয়ে দিয়েছিল যে সেরকম কোনো কিছু সিদ্ধান্ত নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে সংকল্পপত্র প্রকাশ করে প্রতিশ্রুতিও দিয়েছিলেন মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে। অন্নপূর্ণার ভাণ্ডার 3000 টাকা দেয়া হবে। সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন 21000 টাকা আর্থিক সহায়তা এবং 6টা পুষ্টি সরঞ্জাম দেয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন 50,000 টাকা অর্থাৎ কন্যাশ্রীর পাল্টা এককালীন 50,000 টাকা দেয়া হবে। এবার ক্ষমতায় এসে শুভেন্দুর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন ওই সব সুবিধা বন্ধ হচ্ছে না, তবে যারা ভারতীয় নন তারা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে তিনি অনুপ্রবেশকারীদের দিকেই ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, PM শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তাদের দপ্তর অবশ্য এখনও বন্টন করা হয়নি। ছিলেন বেশ কয়েকটা দপ্তরের সচিব এবং আধিকারিকেরাও। মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আব্বাস আরাগচির সাথে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলোচনা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে এক টেলিফোন আলাপে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং বর্তমান কূটনৈতিক তৎপরতা নিয়ে মত বিনিময় করেছেন। কাতারের প্রধানমন্ত্রী আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও আলোচনা করেছেন, যে দেশটা ইরান মার্কিন আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে টেলিফোন আলাপের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছি এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং গঠনমূলক সংলাপকে উৎসাহিত করার লক্ষ্যে চলমান সকল কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমাদের যৌথ অঙ্গীকার
পুনর্ব্যক্ত করেছি। আরাগচি আরও বলেছেন, আমি আমার প্রিয় ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তাঁর বিচক্ষণ নেতৃত্বের জন্য এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রতি কাতারের অব্যাহত সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ফ্লোরিডার মায়ামিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে। ফারাক্কা বিধানসভা আসন থেকে জয়ী কংগ্রেসের প্রার্থী মোহতাব শেখ এখন যেন বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে মনে করছেন। এক মাস আগেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন মোহতাব শেখ। আর এখন 58 বছর বয়সী এই ব্যক্তি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের হয়ে বিজয়ী হওয়া মাত্র 2 জন প্রার্থীর মধ্যে একজন। পশ্চিমবঙ্গে 2021 সালের নির্বাচনে কোনো আসনই জিততে না পারা কংগ্রেসের জন্য এই দুটো জয়ের ঘটনা একদমই আশা জাগানিয়া। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার পর মোহতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর মোহতাব শেখ সুপ্রিম কোর্টে যান এবং ট্রাইব্যুনালগুলোকে তার মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনতে অনুরোধ করেন। 6 এপ্রিল ছিল প্রথম ধাপের ভোটের জন্য নির্ধারিত আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর তার মাত্র একদিন আগে শীর্ষ আদালত মোহতাব শেখের পক্ষে রায় দেয়। 6 এপ্রিল মোহতাব শেখ বিধানসভা নির্বাচনে ফরাক্কা বিধানসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আর 4 মে গত সোমবার তিনি 63,050টা ভোট পেয়ে জয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর চেয়ে 8,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এটা ছিল মোহতাব শেখের প্রথম বিধানসভা নির্বাচন। এর আগে তিনি পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়েছিলেন। এখন তার ছেলে তাদের পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আগে ফরাক্কা বিধানসভা আসনটা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। এবারের নির্বাচনে দলটা 3য় স্থানে নেমে এসেছে, আর ভারতীয় জনতা পার্টি বিজেপি আছে 2য় স্থানে। নিজের ভাগ্যের এই পরিবর্তনে অবাক হয়েছেন মোহতাব শেখ। বন্দে মাতারাম প্রশ্নে বিজেপির চেয়েও এক ধাপ এগিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে নেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্টি কাজাগাম সংক্ষেপে টিভিকের প্রধান থালাপতি বিজয় তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্দে মাতারামের সম্পূর্ণ 6টা স্তবক গাওয়ার ব্যবস্থা করে জাতীয়তাবাদী রাজনীতিতে বিজেপির চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সাধারণত অফিসিয়াল অনুষ্ঠানে বন্দে মাতারামের প্রথম 2 স্তবক গাওয়া হয়, কিন্তু 10 মে 2026-এ বিজয়ের শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে সম্পূর্ণ 6টা স্তবক গাওয়া হয়েছে। বিজেপি বন্দে মাতারামের প্রচার এবং প্রসারে জোর দিয়েছিল, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক শপথ অনুষ্ঠানে সম্পূর্ণ সংস্করণটা গাওয়া হয়নি, যা টিভিকে বিজয় অনুষ্ঠানে গাওয়া হয়েছে। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথা ভেঙে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত তামিল থাই ভাজথুর পরিবর্তে প্রথমে বন্দে মাতারাম এবং তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন বাজানো হয়। এই পদক্ষেপকে সরাসরি বিজেপির প্রতি একটা বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ রাহুল গান্ধীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ের জোটের শরিক সিপিআই রাজ্য সম্পাদক এম বীর পান্ডিয়ান এই পদক্ষেপের সমালোচনা করেছেন, কারণ এটা তামিল সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। টিভিকে বিজয় থালাপতি নিজের ভাবমূর্তি ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচার হিসেবে তুলে ধরলেও বন্দে মাতারামের সম্পূর্ণ সংস্করণ গেয়ে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপিকে তাদের নিজস্ব কৌশলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বাংলা এবং তামিলনাড়ু সহ 4টে রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমমর্যাদা দিয়ে জাতীয় গান বন্দে মাতারাম
মাতারামকে স্বীকৃতি প্রদানের জন্য একটা প্রস্তাব অনুমোদন করেছে। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকাকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অবমাননা হিসাবে অভিহিত করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীতটা বন্দে মাতারামের পরে বাজানো উচিত নয়। গত 28শে জানুয়ারি জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় আরও জানানো হয়েছিল যে মূল বন্দে মাতারামের অন্তর্ভুক্ত 6টা স্তবকই সরাসরি অনুষ্ঠানে গাইতে হবে। এর মাধ্যমে 1950 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত মাত্র 2টো স্তবক গাওয়ার দীর্ঘদিনের প্রথা থেকে সরে আসা হয়েছে। এই সিদ্ধান্তটা কংগ্রেসেরও মনোপুত হয়নি। দেশের এই প্রাচীনতম দল মন্তব্য করে যে এই পদক্ষেপটা 1937 সালের অধিবেশনে গৃহীত একটা সিদ্ধান্তের পরিপন্থী, যে সিদ্ধান্তে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শক্রমে বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষের ভাবাবেগের প্রতি সংবেদনশীল থাকার কথা বলা হয়েছিল। এই বিতর্কের আবহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেছেন যে বিষয়টা তার কাছে গভীরভাবে কৌতুককর মনে হয়েছে। যারা আজ নিজেদের জাতীয়তাবাদের রক্ষক বলে দাবি করছেন তারা নিজেরাই কখনো বন্দে মাতারাম গানটি গাননি। অন্যদিকে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে যে 1937 সালে বন্দে মাতারামের একটা সংক্ষিপ্ত সংস্করণ গ্রহণ করার মাধ্যমে কংগ্রেস আসলে একটা সাম্প্রদায়িক এজেন্ডাকে তোষণ করেছিল। দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘরে ফিরিয়েছে পুলিশ। জনরোষের শিকার হতে পারেন এই আশঙ্কায় 1 সপ্তাহ আগে ফলতা থেকে উধাও হয়েছিলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে এবং পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরেছেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। খবর, ডায়মন্ড হারবারের একটা বিলাসবহুল হোটেলে আত্মগোপন করে থাকা জাহাঙ্গীর খানকে শুক্রবার মধ্যরাতে পুলিশি প্রহরায় বাড়ি ফেরানো হয়েছে। প্রসঙ্গত ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে আগামী 21শে মে। ফলে কমিশনের নিয়ম মেনেই সব দলের প্রার্থীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। তাই পুলিশই জাহাঙ্গীর খানকে বাড়িতে ফিরিয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীর খান বেলসিংয়ে নিজের ঘরে ঢুকলেও বাইরে বেরোচ্ছেন না একেবারেই। তার অনুগতরাও ধারে কাছে যাচ্ছেন না। তো নতুন করে নতুন আঙ্গিকে একই সাথে রাত 9টার পরে ইউটিউবে এবং ফেসবুক পেজে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবর ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।